এক্সকিউজ মি, বলুন। একটা পেমেন্ট করার ব্যাপার ছিল আমার, যদি নিয়ে নিতেন। পেমেন্ট? বেড নাম্বার বলুন আর কত টাকা দেবেন দিন। ক্যাশ নয়, চেক। কিন্তু কার অ্যাকাউন্টে, মানে কোন পেশেন্টের ডিউজের এগেনস্টে পেমেন্ট, সেসব তো লিখতে হবে। বলরাম মিত্র। কে? কার অ্যাকাউন্টে বলেন? বলরাম মিত্র, নেফ্রোলজির পেশেন্ট। নেফ্রোলজি। ওকে, আপনি 1 মিনিট দাঁড়ান। হ্যালো, ডক্টর রায়? ও ডক্টর সেন, এখানে ক্যাশ কাউন্টারে একজন বলরাম মিত্রের অ্যাকাউন্টে টাকা জমা করতে এসেছেন। না না, চেক দেবেন বলছেন। আচ্ছা ঠিক, একটু ধরুন। আপনি কত টাকা চেক জমা করবেন? আপাতত 50,000। হ্যালো, উনি বলছেন যে 50,000 টাকা চেক জমা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেকটা নিয়ে নিই, আপনি আসুন। আচ্ছা আচ্ছা, রাখছি স্যার, চেকটা দিন। এতদিন আপনারা কোথায় ছিলেন? বলরাম বাবু ভুলভাল ঠিকানা বলছেন, কোনো লোক পাঠিয়ে ট্রেস করা যাচ্ছে না। বিনা পেমেন্টে এতদিন ধরে এই হসপিটালে। সরি, চেকটা আমার অনেক আগে দিয়ে যাওয়া উচিত ছিল। আপনি অপেক্ষা করুন, ডক্টর সেন আসছেন, ওনার সঙ্গে কথা বলে যাবেন। ভদ্রলোক কোথায়? হ্যাঁ, এক্ষুনি তো এখানেই ছিলেন, আমি অপেক্ষা করতে বললাম ওনাকে, আপনি আসছেন কথা বলার জন্য। হ্যাঁ। কোথায় যে গেলেন? ও, চেকটা দেখি। 50,000 টাকা? কিন্তু বলরাম বাবুর বিল তো এর 1/3-এরও কম। তাহলে বলরাম বাবু যে বললেন যে ওনার কেউ নেই, অথচ এতগুলো টাকা জমা দিয়ে গেল। স্ট্রেঞ্জ। রাখুন। বাড়ি গিয়ে দেখবে, চলো তোমার ঘরটা কি সুন্দর গুছিয়ে রেখেছি। আমি জানি তো, অনেক ভাগ্য করলে সত্যি তোমার মতো বৌদি পাওয়া যায়। বাপরে বাপ, তোমরা ভাই বোন পারোও বটে, এত লোকের মন জুগিয়ে কথা বলতে পারো। ও, সত্যি কথাটা বুঝি মন জোগানো বলে মনে হলো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। কে তুমি? চলো তো বাড়ি, তারপর দেখছি কে কার কানের পোকা বার করে। সত্যি বৌদি, তুমি এমন না, তোমার সামনে চুপ করে থাকা যায় না। ও শোনো, তোমার বন্ধু বান্ধবরা কিন্তু সবাই ফোন করেছিল, আমি বলে দিয়েছি যে তুমি আজকে বাড়ি ফিরছো, কিন্তু 1 সপ্তাহ কাউকে আমি ঢুকতে দেবো না। আগে শরীরটা একদম পুরো সারুক, তারপর গল্প আড্ডা সব হবে। কেমন আছিস চম্পা? তুই কেমন আছিস রে দাদা? আমি খুব ভালো আছি। খুব ভালো আছি একদম না, তাহলে তো দেখবো কাল থেকে একদম নর্মাল লাইফ শুরু হয়ে গেছে। মনে থাকে জানো, ওনার কিন্তু এখন 10-15 দিন একদম টানা রেস্ট, তারপর নর্মাল শিডিউল। 10-15 দিন? হ্যাঁ। আরে ততদিনে তো আমার হাড়ে দুব্ব গজিয়ে যাবে। গজার, আমি একটু বাড়ি থেকে বেরোতে দেবো না। দেখেছেন তো কিরম নাছর বান্দার হাতে পড়েছি। কড়া শাসন, দেখবেন সব ঠিক থাকবে। হ্যাঁ গো, এই বইটা কি করবে? এটা নিয়ে যাবে না রেখে যাবে? ওই বইটা আসলে আমাকে একজন দিয়েছেন তো, আমি ঠিক জানি না ওটা উনি আমাকে দেখতে দিয়েছেন না একেবারে দিয়ে দিয়েছেন। কে দিয়েছে এটা? এখানকার ছোট ডাক্তার, ডক্টর সেন। তা কি করবে, সঙ্গে নেবে না রেখেই যাবে? বইটা দাও তো। আমি বরং এক কাজ করি, বইটা নিয়ে একবার ওনার চেম্বারে যাই, গিয়ে জেনে আসি বইটা আমি নিয়ে যাবো কিনা। ঠিক আছে, যাও, আর সেই সঙ্গে এটাও জেনে এসো যে আজ তুমি চলে যাচ্ছ জেনেও একবারও দেখা করতে কেন এলেন না। সাবধানে যাও। আমি বুঝছি। এই কে আছো এখানে? হ্যাঁ এদিকে এসো তো, ওদিকে নিয়ে যাও। উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হননি, এত ঘোরাঘুরি করছেন দেখলেন ডক্টর রয় খুব রাগ করবেন। আজই তো চলে যাচ্ছে, শেষ দিন নিশ্চয়ই ডক্টররা খুব একটা বকবেন না। আর করলেই বা, ডক্টর রয় না থাকলে তো এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতো না। ডক্টর রয় এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
সারা জীবন আপনাদের কথা মনে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, শুভ্রাংশুদা, স্যার কি কোথাও গেছেন? কেন চেম্বারে নেই? না, তাহলে বোধহয় জেনারেল ওয়ার্ডে গেছে, ওখানে একজন পেশেন্টের ক্রাইসিস কন্ডিশন তাকে দেখতে গেছে। আমার একটু স্যারের সঙ্গে দরকার ছিল। কি ব্যাপারে? আজ একটু তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার ছিল, বাড়িতে একটা ওকেশন আছে, কয়েকজন আত্মীয় স্বজনরা আসবেন। ও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু ওয়েট করো। না, বরং তুমি জেনারেল ওয়ার্ডে গিয়ে স্যারকে সব কথা খুলে বলো। সেটা কি ঠিক হবে? স্যার এখন পেশেন্টের ক্রাইসিস নিয়ে ব্যস্ত আছেন, আর আমি সেখানে গিয়ে... না থাক, আমি বরং একটু অপেক্ষাই করে যাই। তোমার রাউন্ড শেষ? হ্যাঁ, অনেকক্ষণ। বসো। আপনার ডিস্টার্বেন্স হবে না তো? না না, বসো বসো। থ্যাংক ইউ। আমি কিন্তু স্যারকে বলেছি এর পরের ট্রান্সপ্লান্টেশনে স্যারকে অ্যাসিস্ট করার জন্য আমাকে যেন সুযোগ দেওয়া হয়। নিশ্চয়ই দেবে। দেখো, স্যার নিজের হাতে কাজ শেখান, অ্যান্ড ইউ আর ভেরি লাকি তুমি স্যারের আন্ডারে কাজ করার সুযোগ পেয়েছো। সেটা আমি জানি শুভ্রাংশুদা। ও ভালো কথা, হ্যাঁ। চম্পার আর ওর দাদার ডিসচার্জ হয়ে গেছে, আপনি জানেন তো? আমি তো স্যারকে দিয়ে ডিসচার্জ অর্ডারে সাইন করে নিয়েছি। ও, আপনি দেখা করেছেন তাহলে? হ্যাঁ, না, সময় পাইনি আসলে, 4টে ডায়ালিসিস ছিল তো, আর এখন আবার আউটডোর ডিউটি। কিন্তু ম্যাট্রনকে আমি স্যারের প্রেসক্রিপশন আর ডিসচার্জ অর্ডার দিয়ে এসেছি, অসুবিধা হওয়ার কথা না। না না, অসুবিধার কোনো কথা না। অ্যাকচুয়ালি চম্পার ব্যাপারে আমার একটা অন্য ধারণা ছিল, আই মিন আপনাকে নিয়ে। কিছু মনে করবেন না, আপনি আমার সিনিয়র, আমার এই ব্যাপারে কথা বলাটাই উচিত না। দেখো সমুদ্ধ, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। দেখো, একজন পেশেন্ট যখন হসপিটালে অ্যাডমিটেড হয় তখন সে মেন্টালি ফিজিক্যালি খুব উইক থাকে। তাই আমরা যারা ডাক্তার, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে রোগীর মন থেকে রোগের ব্যাপারটাকে ডাইভার্ট করে দেওয়া, ঠিক? এক্স্যাক্টলি। একজন পেশেন্ট যখন হসপিটালে থাকে তখন তার মনের ভেতরে একটা ইনফ্যাচুয়েশন কাজ করে। সেটা তুমি ডাক্তারের প্রতিই বলো, নার্সের প্রতিই বলো, বা অন্য কোনো পেশেন্ট বা কোনো আত্মীয় স্বজনদের প্রতিই বলো, এটা কিন্তু কাজ করে। আসলে যখন তার হসপিটালে থাকে তাদের জীবনটা খুব সংকীর্ণ হয়ে যায়, কিন্তু যখন তারা হসপিটাল থেকে বেরিয়ে যায় তখন কিন্তু সেই বিশাল জগতের সামনে গিয়ে তারা পড়ে, আর তখন সেই ইনফ্যাচুয়েশনটা আস্তে আস্তে একটু কেটে যায়। পরে কোনো সময় হয়তো সেই কথাটা মনে পড়লে তাদের হাসি পায়। দেখো, আমরা তো ডাক্তার, তাই আমাদেরকে অত ব্যাপার নিয়ে মাথা ঘামালে ঠিক চলে না। চম্পা চম্পা হসপিটাল থেকে রিলিজ হয়ে যাচ্ছে, তার জায়গায় হয়তো চম্পারই মতো কোনো মেয়ে অ্যাডমিট হলো, তখন তো তাকে নিয়ে এই বইটা আপনাকে ফেরত দিতে এলাম। সে কি, আমি তো এটা তোমাকে প্রেজেন্ট করেছিলাম। যতদিন বেডে শুয়েছিলাম এটা আমার খুব দরকার ছিল। আজ তো আমি সুস্থ হয়ে আগের জীবনে ফিরে যাচ্ছি। আজ আর একটা দরকার নেই আমার। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যা করেছেন আমার জন্য জীবনে কোনোদিন ভুলতে পারবো না। ডক্টর রয়কে বলবেন আমি একদিন এসে ওনার সঙ্গে দেখা করে যাব, ওনাকে একটা প্রণাম করে যাব। এটা রাখুন। চলি।
আমার কিন্তু মনে হয় আপনারা মাসখানেকের জন্য কোথাও ঘুরে আসুন। আপনার আর চম্পার দুজনের ক্ষেত্রে সেটা বোধহয় খুব দরকার। শুধু এমনি না, মানে রেস্টটা তো আপনাদের ক্ষেত্রে এখন খুব জরুরি। ঘুরে এলে দেখবেন সব দিক দিয়ে সমস্যা মিটে গেছে। হ্যাঁ দেখি, এবার তো আমাকেই সব ছুটোছুটি করতে হবে। তোমাকে আর ছোটাছুটি করতে হবে না, বাড়ি চলো, ফোনে ফোনে আমি সব ব্যবস্থা করে দেবো। চম্পা, কি হয়েছে? কই কিছু হয়নি তো। ডক্টর সেনের সঙ্গে দেখা করনি? দেখা করে বইটা ফেরত দিয়ে এলাম, নইলে ঋণ থেকে যেত না। এইভাবে কথা বলছিস কেন? ডক্টর সেনের কাছে তো আমরা এমনিতেই ঋণী। ও তো তোর জন্য কম কিছু করেনি। সব ঋণ তো শোধ করা যায় না রে দাদা। যতদিন এই শরীরটা নিয়ে হেঁটে চলে বেড়াবো, ততদিনও ঋণ বয়ে বেড়াতে হবে। চল দাদা, বৌদি চলো। চলে সেখানে ভালোভাবে থাকবে না, সাবধানে থাকবে, আর যখন আসবে তখন আমাদের সঙ্গে দেখা করবে একটু। তুমি ভালো থেকো। চলি। আসবে। হ্যাঁ। মন্দিরাদি, 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 এটা খেয়ে নাও। কি এটা? ট্যাবলেট। কেন খাবো? পারে, অসুখটা সারাতে হবে তো। নাও, এটা লক্ষ্মীমের মতো খেয়ে নাও। ইস, ভালো করে চুলটাও আছড়াওনি। কি সুন্দর দেখতে তোমায়। ফিটফাট থাকলে কত ভালো লাগে বলো তো। তা না, সারাদিন শুধু ভেবে যাচ্ছ। আমি হাতের কাজটা সেরে আসি, এসে তোমায় চুল আছড়ে সুন্দর করে সাজিয়ে দেবো, কেমন? মন্দিরাদি, জানো তো তোমারও চম্পার মতো কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে। হ্যাঁ গো, স্যার বলেছেন। তারপর তুমিও চম্পার মতো কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে যাবে। চম্পা কোথায়? ওর তো আর ছুটি হয়ে গেছে, বোধহয় বাড়ি গেছে। চম্পা বাড়ি চলে গেছে? বোধহয় গেছে, তোমার সাথে দেখা করতে চেয়েছিল। আসলে ডক্টরাই বারণ করেছেন। তোমার আর ওর একসঙ্গেই হবার কথা ছিল তো। তুমি মন খারাপ করো না কিন্তু, তোমারও কয়েকদিনের মধ্যে হবে। আমি আসি এখন, কেমন?
বাহ, সুন্দর টেস্ট তো। হ্যাঁ, একেবারে হোমমেড কফি, বাড়ি থেকে ফ্লাস্কে বানিয়ে নিয়ে চলে আসে। হ্যাঁ স্যার, যে কথা বলছিলাম, আমার সঙ্গে সুপারের কথা হয়েছে। উনি বলেছেন যে আমাদের ডিপার্টমেন্টের নিড অনুযায়ী রিকুইজিশনগুলো যদি আমি পাঠিয়ে দিই, তাহলে উনি ওগুলোকে সিএমওর কাছে পাঠিয়ে দেবেন, অফকোর্স উইথ হিজ রেকমেন্ডেশন। সিএমও নাকি সুপারের কাছে দুঃখ প্রকাশ করেছেন যে আমাদের কোনো মডার্ন আউটলুকই নেই। আর বছরখানেক আগে ডক্টর রায় নিজের ডিপার্টমেন্টের জন্য পিসি আনিয়ে নিয়েছেন। এই ব্যাপারটাকে উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। পিসি তো আমরাও চাইতে পারতাম, আর আমরা কম্পিউটার হ্যান্ডেল করতে শিখিনি তা তো নয়। আমরা ইনস্টিটিউটের ফিনান্সিয়াল লায়াবিলিটির কথা চিন্তা করেই, এনিওয়ে, এখন যখন সিএমও বা সুপার লেভেল থেকে আগ্রহ দেখানো হয়েছে, তখন উই মাস্ট মেক ইউজ অফ ইট। কি ব্যাপার স্যার, আপনি হাসছেন? এনি আইডিয়া? না, দেখছি আমাদের সিএমও সাহেবের একটা ব্যাপারে খুব ঝোঁক আছে। এই মানে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, এই সমস্ত কেনার ব্যাপারে আর কি। অ্যাকচুয়ালি জীবনের বেশিরভাগটা সময় তিনি বিদেশে কাটিয়েছেন, সেই কারণে হসপিটালটাকে মডার্ন করে তোলার ব্যাপারে হি ইজ ভেরি মাচ কিন। তাই হবে হয়তো। তবে কি জানেন, আমার জীবনের অনেকগুলো বছর তো এই হাসপাতালে কাটলো। অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে দানা বেঁধে রয়েছে, যার কোনো সদুত্তর আমি আজ পর্যন্ত পাইনি। এই যে লাখ লাখ টাকা খরচা করে এতগুলো দামি দামি ইকুইপমেন্ট কেনা হচ্ছে, এরা কার উপকারে লাগবে বলুন তো? অফকোর্স পেশেন্টদের, তাদের কথা ভেবেই তো। ওকে, সেটা বুঝলাম, কিন্তু সত্যিই কি তাদের উপকারে লাগছে? দেখুন ডক্টর বসাক, আমার এই হাসপাতালে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই হাসপাতালে খুব কম দিন আমাদের ওই কি বলে সোনোগ্রাফির মেশিন বা ইভেন আমাদের ওই এক্সরে মেশিন ঠিকঠাক কাজ করে। আর প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টের যে হাল সে তো আপনারা জানেন। আপনি পারবেন ডিপার্টমেন্ট অফ প্যাথোলজির রিপোর্ট নিয়ে কোনো পেশেন্টের আপনি চিকিৎসা করতে পারবেন? তারপর ওই স্ক্যানিং বা ওই ধরুন ওই অ্যাঞ্জিওগ্রাম করতে গেলে তো আর না স্যার, এগুলো তো মেশিনের কোনো দোষ নয়। আমাদের হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টাফেরা, আই মিন টেকনিক্যাল অপারেটররা, যারা এগুলো অপারেট করে, তাদেরই তো কেয়ারলেসনেস। হ্যাঁ বুঝলাম, কিন্তু তারাও তো এই হসপিটালেরই স্টাফ, তারা তো আমাদের মতনই কর্মী। তাহলে তারা নিজেরা ঠিকঠাক কাজগুলো করবে না কেন? আর দে নট গেটিং স্যালারি, দেন হোয়ার ইজ দ্য মনিটরিং? হু উইল সুপারভাইজ দেয়ার ওয়ার্ক? তাহলে এত দামি দামি যন্ত্রপাতি কিনে কার কি লাভ আমি তো কিছু বুঝতে পারছি না। তার থেকে পেশেন্টরা ওই যেরকম ওই প্রাইভেট কোনো ইনস্টিটিউশন থেকে বা ল্যাবরেটরি থেকে টেস্টগুলো করে নিয়ে আসছিল, সেটাই তো তারা করতে পারে। মাইট বি সিএমও চাইছেন যে পেশেন্ট পার্টিরা যাতে এখান থেকেই সব টেস্টগুলো করায়, যাতে তাদের অন্য কোনো ইনস্টিটিউট বা ল্যাবরেটরিতে দ্বারস্থ হতে না হয়। Again, there is a constraint, Dr. Boshak. There is a constraint. আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা নিজেরাই কি সেই রিপোর্টগুলো দেখতে চাইবো? আমরা কি গ্যারান্টি দিতে পারি যে কোনো পেশেন্ট পার্টিকে আমরা মিত্র ঘোষ বা লাইফ কিওর জাতীয় প্রাইভেট ক্লিনিক থেকে রিপোর্ট আনতে ইনসিস্ট করব না? ক্যান উই ডু দ্যাট? পসিবলি নট। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক।